আমাদের জীবনে কম বেশি অনেক সম্পর্ক থাকে, যার কোনো নাম থাকে না। সময়ের বাঁধনে আমাদের ব্যস্ততা এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে সেখানে এই নামহীন সম্পর্কের কোনো স্থানই থাকে না। আমরা শুধুই এই কৃত্রিম আলোর ধারায় সুসজ্জিত আড়ম্বরপূর্ণ এই মরীচিকাসম জীবন নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি, নিজেদের মন থেকে এক প্রকার জোর করেই মস্তিষ্কের অন্ধকারপূর্ণ কোঠরে তাকে সরিয়ে রাখি। অথচ যখন সেই সম্পর্ক কোনো অধিকার ছাড়াই শূন্য হাত নিয়ে আমাদের সম্মুখে উপস্থিত হয়, তখন নীরবতাই একমাত্র কাম্য হয়ে দাঁড়ায়। নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে এমনই এক গল্প শোনাব। গল্পের নাম ধার শোধ। লেখিকা আশাপূর্ণা দেবী। শুরু হচ্ছে আজকের গল্প ধার শোধ। এই যে লিস্ট। বুড়োর জন্মদিনে বাড়িতে যাদের ডাকতে চায় রুমা, তাদের নামের তালিকাটা এগিয়ে দেয় পার্থর দিকে। পার্থ প্রায় লাফিয়ে ওঠে। এত বড় লম্বা লিস্ট? নত কি, রুমা বেশ জোর দিয়ে বলে, ওর থেকে একটা নামও বাদ দেওয়া চলবে না। বিয়ে হলো, কেউ জানলো না। চাঁদের মতো একটা মেয়ে হলো, তাও কেউ জানলো না। আবদার নাকি? মেয়ের মুখে ভাতের সময় উড়িয়ে দিয়েছ, জন্মদিনে ঘটা না করলে রক্ষে রাখবো না। তা এখন রুমা এই আবদারটা করতেই পারে, কারণ পার্থর সাপ্লাইয়ের বিজনেসটা প্রায় লাফিয়ে লাফিয়ে আকাশ ছুঁতে চাইছে। আর এই লাফানিটা শুরু হয়েছে ওদের বিয়ের পর থেকে। বিয়ের আগে পর্যন্ত পার্থ প্রায় একটা বাউন্ডুলের মতো ঘ্যাচাং ঘ্যাচাং শব্দ উঠে পুরনো মোটর বাইকে ঘুরে বেড়াতো। রুমা ওর সঙ্গে রেজিস্ট্রি করে বসেছে বলে রুমাদের বাড়িতে দারুণ অশান্তি উঠেছিল। তারপর অবশ্যই অশান্তিটা ঠান্ডা হয়ে গেছে, কারণ পার্থ ধাই ধাই করে পুরনো মোটর বাইক থেকে নতুন মোটর বাইক, নতুন মোটর বাইক থেকে নতুন মোটরে উঠে বসেছে। রুমা বলল, সব আমার পয়ে, বুঝলে? পার্থ বলে, বুঝলাম না, আমি বললাম খেটে, আর তুমি নেবে ক্রেডিট। তবু মনে মনে অবশ্য সেটাই মানে। পার্থর টাকা হওয়া মানেই তো রুমার আরাম আয়ের সুখ স্বাচ্ছন্দ্যের ইচ্ছে পূরণ। প্রথম এসে রুমা কাঠের চৌকিতে শুয়েছিল, আর এখন রুমা হঠাৎ হঠাৎ বলতে শুরু করেছে, এমন চমৎকার খাটে কিন্তু ডানলোপেলার গদি না হলে মানায় না। তবু রুমার একটা দুঃখ রয়ে গেছে এখনও। ওর বিয়েতে ঘটা হয়নি, লোকজন খায়নি, মেয়ের মুখে ভাতের সময়ও কথাটা কানে তোলেনি পার্থ। তখন মস্ত একটা অর্ডার বাগানোর তালে কলকাতা বোম্বে করেছে। অতএব মেয়ের জন্মদিন। কিন্তু লিস্টটা দেখতে দেখতে পার্থ হাসল, বলল, আমাদের বিয়েটায় কেউ জানলো না মানে? দেশ শুদ্ধ লোকের মুখে তখন ওই একই প্রসঙ্গ, তাতে কি লাভ হয়েছিল? রুমা মুখের একটা বিশেষ ভঙ্গি করল, যেটা সে প্রায়ই করে, আর যেটা দেখেই পার্থ বলল, আর কিছু হোক না হোক, জানাজানিটা তো হয়েই ছিল। বলো কানাকানি, চুলোয় থাক ওইসব খবর। এখন তুমি এই লিস্টটা পড়ে ঠিক করে ফেলো কোন কোন বেলায় কোন কোন দিকটা সারবে। দিন আর বেশি হাতে নেই। কাগজখানা উল্টে ধরল পার্থ, একটু থামল, চোখটা যেন কুচকালো একটু, তারপর বলল, মায়া দেবী কে? রুমা একটু অপ্রস্তুতভাবে বলল, বাহ, তোমার সেই কি যেন পিসির মেয়ে, তুমি যেখানে থেকে কলেজে পড়তে, মায়াদি তো বলেছিলে। মায়াদি? ও। পার্থ একটা বড় গোছের স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, মায়া দেবী শুনে ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু ওকে তো তুমি চেনো না, চোখেই দেখোনি কখনো। কী করে দেখব? দেখিয়েছ কখনো? একটা লাভ ম্যারেজ করে আত্মীয় সমাজে সে পতিতের ভূমিকা নিয়ে বসে থেকেছ। এবার আমি সবাইকে দেখতে চাই। পার্থ একটু হাসল। পার্থ বুঝতে পেরেছে দেখতে চাওয়াটা ছল, দেখাতে চায় রুমা নিজের ঘর সংসার স্বামী সন্তান দেখাতে চায়,
নিজের সোনাঝরা ভাগ্যটা দেখাতে চায়, কিন্তু এসব কথা বুঝতে পারলেও বলতে নেই। পার্থ রুমার সুখী সুখী আলো আলো মুখটার দিকে তাকিয়ে যেটা বলতে হয় সেটাই বলে, তবে দেখো, কিন্তু মায়াদির কথাটা ভাবছি, ওটা বোধহয়। রুমা ওই আধখানা শুনেই বুঝে নেয় কথাটা কি। রুমা জেদি গলায় বলে, কেন? ওটা আবার বোধ হয় কেন? ওদের থেকে অসময়ে অত উপকার পেয়েছ। রুমা নিজের মতো করে ভাবে। ছুটির দিনে রুমাকে নিয়ে পার্থ অথবা পার্থকে নিয়ে রুমা আত্মীয়দের বাড়ি বাড়ি ঘুরল, আর যা কিছু বলবার রুমা নিজেই বলল সুন্দর করে। সবাই আসবেন বলল জোর দিয়ে। মানুষজনের সঙ্গে কথা বলতে জানে রুমা। ফিরে এসে লিস্টে লাল পেন্সিলের টিকটিক মেরে রুমা বলল, এবার যে কটি বাকি থাকলো তোমার ভাগ। এদের সব অফিসে গিয়েই বললেই হবে, শুধু এক একজন তো। অবশ্যই তোমার ওই মায়াদের ব্যাপারটা আলাদা, অফিসে গিয়েই বলতে হবে বটে। ওদের ওই রিক্সার বাড়ি গিয়ে বলা তো আর সম্ভব নয়। তবে ওকে বিশেষ করে বলে দিও যেন বাড়ির সবাই আসেন। রুমা ভেবেছে রিক্সায় গিয়ে নেমন্তন্ন করা অসম্ভব, কিন্তু ধরে নিয়েছে রিক্সা থেকে সপরিবারে নেমন্তন্নে আসা সম্ভব। পার্থ এইসব ধারণা আর ভাষা নিয়ে তর্ক করে না, কোনো ব্যাপারেই না। পার্থ জানে যেটা হয় সেটা হয়, যেটা হয় না সেটা হয় না। রুমার ধারণায় কিছু এসে যায় না। ওরা যদি না আসে, পার্থ রুমাকেই গঞ্জনা দেবে, বলবে, তুমি ভালো করে বলনি। জানি তো গুছিয়ে কথা বলার ক্ষমতা কত। রুমা হয়তো তখন একটু মুচকি হাসবেও, বলবে, নয়তো কি কেউ বিয়ের প্রস্তাব করতে এসে এভাবে বলে? আচ্ছা, আপনাদের যতখানি জানা চেনা হয়েছে তাতে কি বিয়ে করা চলে না? কথাটা মাঝে মাঝেই তোলে রুমা। তা সত্যি, পরে ভেবেছেও পার্থ, কথাটা খুব বুদ্ধুর মতোই হয়েছিল। তা বলে রুমার কাছে হারে না, বলে, যেভাবেই বলি কার্যোদ্ধার হয়েছিল কি না। এখন রুমা দেখলে পার্থ কীভাবে কথা বলে, কথার কায়দাতেই অর্ডার বাগায় পার্থ। লিস্টটা পকেট থেকে বার করে এক একটি করে অফিসে ঢু মারল পার্থ। 2-4 জন পার্থর বন্ধু, বাকি সবই রুমার পিস্তত দাদা, মাস্তত দাদা, খুড়তত কাকা ইত্যাদির দল। ভেবে ভেবে এত নাম ঠিকানাও আবিষ্কার করেছে রুমা। মায়াদেরটা আজ থাক, ভাবল পার্থ। রিক্সায় গেলেই বা কেমন হয়। ফুলু পিসিমার রিক্সার বাড়িতে খুব ঘটা করে কোজাগরীর লক্ষ্মী পুজো হতো। সবাই যেত বাড়ির ঝেঁটিয়ে, মা, ঝির, চাকর, পার্থও যেত। ফুলু পিসিমার শ্বশুর বাড়িতে কতজন যেন থাকতো সেখানে, কিন্তু তাতে কিছু এসে যেত না। বাড়িটা এত ছড়ানো ছিটানো, চারিদিকে এত গাছপালা, কারোর সঙ্গে মুখোমুখি না করেও চালানো যেত। ইচ্ছে মতো ঘুরে বেরোতো পার্থ 2 দিন। মায়াদি খুঁজে খুঁজে ধরে এনে খাওয়াতে বসাতো। পার্থ বলতো, এত সুন্দর বাড়ি তোমাদের এখানে মায়াদি, আর শ্যামবাজারের সেই চাপা বাড়িতে পড়ে থাকো। মায়াদি বলতো, কলকাতার যে ভাত জল হে মশাই, বাবা, কাকা, তুই, আমি 4 জনে ডেলি প্যাসেঞ্জারি করে অফিস কলেজ চালাতে হলে সৌন্দর্য মাথায় উঠত রে বাবা। মায়াদি পার্থর সঙ্গে কলেজে পড়ত, যদিও মায়াদি পার্থর থেকে কম করেও 10 বছরের বড়। মায়াদির জীবন বড় দুঃখের। বিয়ের পরই কী যেন গণ্ডগোলে শ্বশুরবাড়ি থেকে চলে আসতে হয়েছিল মায়াদিকে। সেই থেকেই অনেক দিন পর্যন্ত মায়াদি শুধু মায়ের রান্নাঘরেই সাহায্য করেছে, বাবার জামার বোতাম বসিয়ে দিয়েছে, ঘর গুছিয়েছে, সেলাই করেছে, আর গল্পের বই পড়েছে। অনেক দিন পরে পার্থ যখন ফুলু পিসির আশ্রয়ে পড়তে এলো, মায়াদি বলল, আমিও পড়ব। এক কথায় অবশ্য মায়াদের এই ইচ্ছে মঞ্জুর হয়নি, তবে হলো শেষ পর্যন্ত। পার্থ আর মায়াদি একসঙ্গে পড়েছি, একসঙ্গে ভাত খেয়ে কলেজে গেছি।
তাই বলে কি মায়াদি তাকে শাসন করতে ছেড়েছে নাকি? উঠতে বসতে টিক টিক করেছে। রোদ লাগাচ্ছিস কেন রে? ঠান্ডা লাগাচ্ছিস কেন রে? পড়া ফেলে আড্ডা দিতে বেরোচ্ছিস কেন রে? এমনই কত কি। মায়াদি সব থেকে মায়া করেছে পার্থকে। বর্ষার দিনে কেমন করেই যেন পার্থর জামা, পায়জামা, গেঞ্জি, রুমাল শুকিয়ে রেখেছে। কোন ফাঁকে পার্থর বিছানাটা ফর্সা করে রেখে গেছে। ওর বই খাতা গুছিয়ে রেখেছে। পার্থ যে এ বাড়ির আশ্রিত, এই কথা যাতে পার্থর বেশি বেশি মনে না পড়ে, তার জন্যে চেষ্টায় ছিল মায়াদি। সেই মায়াদির সঙ্গে কত কত দিন দেখা হয়নি পার্থর, অথচ ডালহৌসিতে রাত দিন যাচ্ছে। মায়াদির অফিসটার আশেপাশেই ঘুরেছে কত সময়। ফুলু পিসেমশাই মারা যাবার পর পিসেমশাইয়ের অফিসের কর্তারা মায়াদিকে ডেকে এই চাকরি দিয়েছিল। পিসেমশাইয়ের ছেলে ছিল না বলেই মেয়েকেই দিয়েছিল, আর মেয়েটা বিএ পাশ করেছিল বলেই দিতে পেরেছিল। ফুলো পিসেমশাইয়ের শ্রাদ্ধের সময় চাকরির খবরটা পাওয়া গিয়েছিল। মায়াদি বলেছিল, দেখ পার্থ, ভাগ্যিস তোর সঙ্গে পড়াটা ধরেছিলাম। ঋষ্যে গিয়ে শ্রাদ্ধ হয়েছিল, কিন্তু ঋষ্যের থেকে আর ফেরা হলো না ফুলু পিসিমাদের। মায়াদির ব্যাচেলার কাকা নিধুকা কলকাতার বাসা উঠিয়ে দিয়ে ওখানেই প্রতিষ্ঠিত করেছিলেন ফুলু পিসিমাদের। নিজে ডেলি প্যাসেঞ্জারি শুরু করেছিলেন, ভাইজিটাকেও তাই ধরালেন। এসব জানত পার্থ, আর পৃথিবীর নিয়মেই সেই জানাটা খুব মনে রাখেনি। কি আশ্চর্য, রুমা মনে করিয়ে দিল, অথচ রুমা চোখে দেখেনি এই মায়াদিকে। ছায়াদির বিয়ের সময় মায়াদি বলেছিল, বউকে আনলি না যে? আমি মনে মনে কত আশা করে বসে আছি এই সুযোগে তোর বউটাকে দেখতে পাবো। এমন কিছু দ্রষ্টব্য নয়, বলেছিল পার্থ। মায়াদি ওকে চড় বসিয়ে দিয়েছিল, বলেছিল, তবুও তো লোটকে পড়তে ছাড়িস নি রে। তারপর বলেছিল, একদিন আনবি বলে দিচ্ছি। ফুলু পিসিমার সংসারে মায়াদিই গিন্নি। ফুলু পিসিমার তো 12 মাসই হাঁপানির টান, আর পিসেমশাই বেঁচে থাকতেও কর্তাই ছিলেন কাকা। পার্থকে ভালোবাসতেন নিধুকা, বলতেন, দিন জিনিসটা বাজারে বেশিক্ষণ পড়তে থাকতে নেই পার্থ, যত তাড়াতাড়ি পারো কিনে নাও তাকে। আর বলতেন, আমি বলছি পার্থ, তোমার অনেক উন্নতি হবে, মানে টাকা কড়ি অনেক হবে, তোমার হাতের তালুতে স্টার রয়েছে। নিধুকা জ্যোতিষ চর্চা করতেন। নিধুকার ঘরে অনেক হাত দেখার বই ছিল। পার্থ অবশ্য এই জ্যোতিষ টতিষে বিশ্বাস করতো না, হাসতো, বলতো, আচ্ছা নিধুকা, ঠিক আছে, আপনার গণনা ফললে গণনার কি দক্ষিণা নেবেন বলে রাখুন। নিধু কাকা বলতেন, এখন বলবো না, দেখি তুমি কি হলে সেই বুঝে। এখন কি পার্থ নিধুকার কাছে গিয়ে দাঁড়াতে পারে না? নিধুকাকে বলতে পারে না, আপনার ওই বইগুলো দেখছি একেবারে বোগাস নয়, এখন বলুন কি দক্ষিণা নেবেন। অথচ এত দিনের মধ্যে একদিনও মনে পড়েনি পার্থর নিধু কাকার বইগুলো নেহাত বোগাস ছিল না। মায়াদির অফিস থেকে বেরিয়ে নিধু কাকার অফিসে চলে গেলে হয়, তাই যাবে। পার্থর ছাপানো ভিজিটিং কার্ড আছে, তবু পার্থ একটা স্লিপে নাম লিখে পাঠিয়ে দিয়েছে। মায়াদি বেয়ারাকে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে বলে নিজেই দরজার কাছে চলে এসেছে। মায়াদির মুখটা কতটা বদলে গেছে ঠিক সেই মুহূর্তে বোঝা গেল না, শুধু খুব যে হাসি হাসি সেটা দেখতে পেল পার্থ। মায়াদি সেই হাসি মুখটা বাড়িয়েই বলল, আরে পার্থ, কী খবর, হায় আয়। এমনভাবে বলল মায়াদি যেন পার্থ কোনো অকৃতজ্ঞতাই করেনি, যেন পার্থ প্রায় প্রায়ই আসে, খবর টবরও নেয়। পার্থ বসে পড়ল আর বলে উঠল, মায়াদি, তোমার চুল এত পেকে গেল কেন? যেন
এই প্রশ্নটাই করতে এসেছে পার্থ। মায়াদি একটু হাসল, বলল, বয়স হচ্ছে না। বয়স হচ্ছে না বললেও মায়াদির মুখ দেখে মনে হলো শুধু বয়সই নয়, যেন অনেক অনেক ক্লান্তি মায়াদির চুলগুলোকে পাকিয়ে দিয়েছে। মায়াদি বোধহয় বলতেই যাচ্ছিল, চা খাবি না ঠান্ডা কিছু? পার্থ বলল, মায়াদি, অনেকখানি ঠান্ডা জল খাবো, খুব বড় গেলাসে। মায়াদি হেসে উঠল, বলল, হুমা, এখনও ঠিক তেমনই আছিস? কলেজ থেকে ফিরেই বলতিস অনেকখানি ঠান্ডা জল খাবো, খুব বড় গেলাসে। মা বলতো তোর তেষ্টার যুগই ওই বড় গেলাসে নেই বাবা, তার চেয়ে বরং ঘটিতেই জল খা। মনে আছে? মনে ছিল না, এইমাত্রই মনে পড়েছে। আর মনে পড়েছে বলেই ওই কথাটাই বলে উঠেছে। মায়াদি বেয়ারাকে ডাকল, জল আনালো, চায়ের কথাও বলে দিল। বলল, কি খাবি বল? পার্থর মুখে আসছিল কিছু না, কিন্তু বলল না সে কথা। বলল, যা খাওয়াবে। মায়াদি নিচু গলায় বেয়ারাকে কি কি যেন বলল। তারপর বলল, এবার বল, তোর কি খবর? মেয়ের জন্মদিনের নিমন্ত্রণ করতে এসেছি। এই কথাটা কেন যে বলে ফেলতে পারল না পার্থ। মায়াদির অসময়ে অনেক বেশি চুল পেকে যাওয়ার মাথাটা দেখে তার জন্যে, না গালের সব মাংস ঝরে যাওয়া হাড় হাড় মুখটার জন্যে? মায়াদির জীবন খুব দুঃখের, তবু মায়াদিকে এখন যেন অনেক বেশি দুঃখী দেখাচ্ছে। বেয়ারা চা আর ডিম ভাজা নিয়ে এলো। মায়াদি বলল, খা। তারপর বলল, তুই আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছিস। বাহ, তবে যে লোকে বলে কালো হয়ে গিয়েছি। মায়াদি বলল, কে বলে? বউ বুঝি? কালো হলে কি হয়েছে, পুরুষ মানুষ খাটাখাটুনিতে কালো হয়ে যায়, এমনিতে সুন্দরী হয়েছিস। ধুর, তার মানে মোটা হয়েছি। মায়াদির হাসিটাও যেন ফিকে ফিকে। মায়াদিকে যেন খুব কষ্ট করতে হয়। মায়াদিরও কি ফুলু পিসিমার মতো হাঁপানি হয়? পিসিমা কেমন আছেন মায়াদি? মা? মার আর কেমন থাকা, সেই ওই একই রকম, আরও বুড়ো হচ্ছেন তো। ফুলু পিসিমার শরীরের জন্য আগে কি উৎকণ্ঠাই ছিলেন মায়াদি, এখন যেন এই 1.5 লাইন কথাই যথেষ্ট। কি করছিস আজকাল? পার্থ বলল, সেই যা করতাম। সেই করার চেহারা পাল্টানোর কথাটা তুলল না। একদিন যদি যেতে পারিস রিসায়। মায়াদি একটু হাসল। মা খুব আহ্লাদ করত। এখন এইভাবে বলছে মায়াদি, অথচ একসময় পার্থ বলতো, আমার চিরুনিটা কোথায় গেল মায়াদি? বলতো, মায়াদি তুমি রিপু করতে জানো, শার্টটায় এমন খোঁচা লাগলো। আর যখন হয়তো ফুলু পিসি ডাক দিত, অমায়া, অপার্থ, ছুটি হলে কি তোদের খিদে পায় না রে? পার্থ বলতো, পিসিমাকে নিয়ে কি করা যায় বলো তো? এখন পার্থ একটু বেড়াতে গেলে ফুলু পিসি আহ্লাদ করবে, সেই খবরটাই জানাচ্ছে মায়াদি কুণ্ঠিত কুণ্ঠিত হয়ে। মায়াদি, নিধুকার অফিসের ওই ঠিকানাটা মনে পড়ছে না, বলো তো। মায়াদি হঠাৎ যেন বোকার মতো তাকায় পার্থর দিকে, তারপর আস্তে আস্তে বলে, কেন, ঠিকানা নিয়ে কি করবি? এমনি একবার দেখা করব, অনেক দিন দেখিনি। মায়াদি দেয়ালের দিকে তাকিয়ে আসতে বলল, অফিসে গেলে দেখা হবে না। পার্থর খেয়াল হলো, নিধুকার বয়স হয়েছে, রিটায়ার করাই সম্ভব। সেই কথাই জিজ্ঞাসা করলো পার্থ। মায়াদি কেমন অদ্ভুত একটু হেসে বলল, হ্যাঁ, রিটায়ার করেছেন। তারপর একটু থেমে বলল, তুই কিছু শুনিসনি? পার্থর বুকটা ধড়াস করে উঠল। পার্থ প্রায় চেঁচিয়ে বলে উঠল, মায়াদি। মায়াদি বলল, এই 1.5 বছর হলো। কি হয়েছিল মায়াদি?
কিছু না, এমনি দুদিন জ্বর হয়েছিল। সেদিন বলেও ছিল আজ ভালো আছি, অফিস যাব। তারপর আর কি। পার্থর মনে হলো সে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, দক্ষিণাটা যে দেওয়া হলো না নিধুকা, আপনার হাত গণনার দক্ষিণা। কিন্তু সত্যিই চেঁচায়নি, তাই কেউ শুনতে পেল না। মায়াদি পার্থর নিচু করা মাথার দিকে চেয়ে নরম গলায় বলল, কাকা তোকে খুব ভালোবাসতেন রে। অথচ 1.5 বছর ধরে জানেই না নিধুকার অফিসে গেলে নিধু কাকার সঙ্গে দেখা হবে না, কোথাও গেলে না। সেই কোজাগরি পুজোর কথা মনে পড়ে তোমার পার্থ? কাকা বলতেন, নারকেল চিড়ে খা, আজকের রাতে নারকেল চিড়ে খেলে বুদ্ধি বাড়ে। পার্থর মনে পড়েছিল নারকেল চিড়ের সঙ্গে তালের আঁটির শ্বাসও খেত তারা। শ্রাবণ ভাদ্রের যত তাল খাওয়া হতো তাদের আঁটিগুলো ছাদের কোণে জড়ো করে রাখা হতো। কল বেরোত তাদের গা থেকে ভুবন কাটারি দিয়ে দুখানা দুখানা করে দিত। এখন আর তাল খাওয়া হয় মায়াদি? আচমকা এই প্রশ্নে মায়াদি অবাক হলো। বলল, কেন খাওয়া হবে না? বাড়িতেই তো কত গাছ। কিন্তু তুই কেন এসেছিলি পার্থ? এখনও পার্থ বলে উঠতে পারল না। এই যে মায়াদি, পরশু আমার মেয়ের জন্মদিন, তোমরা সবাই যাবে, সেই কথাই বলতে এসেছি। বলে উঠবে কি? ওই সবটাকে তো হিসেব করতে হবে। ছায়াদি কোথায় মায়াদি? জিজ্ঞেস করেই ভীতু ভীতু চোখে তাকায় পার্থ। কি বলবে মায়াদি ছায়াদির সম্পর্কে? না, অন্য কিছু না। মায়াদি শুধু নিঃশ্বাস ফেলে বলে, কোথায় আর যাবে, শ্বশুর বাড়িতেই আছে। মায়াদির কথা শুনে মনে হলো, যাবার আর কোনো জায়গা থাকলে শ্বশুর বাড়িতে থাকতো না ছায়াদি। কেন? ছায়াদি কি বিধবা হয়েছে? সেই সুন্দর কোকড়ানো চুল স্বামীটি মারা গেছে ওর? কি হয়েছিল তার? মায়াদি কিন্তু তখনও বলে চলল, তবু দীপা নিপার বিয়েটা তো দিতে হবে। দীপাটার একরকম ঠিক করেই ফেলেছি, এ সবই তোমাকেই দিতে হবে মায়াদি। আর কে দেবে বল? সত্যিই তো, মায়াদির বাবা নেই, ভাই নেই, কাকাও মারা গেছেন। থাকার মধ্যে ওই রুগ্ন মা, বড় বড় দুটো বিয়ে না হওয়া বোন আর এই চাকরিটা। মায়াদি না করলে কে করবে? কিন্তু এর থেকে কি হয়, কত হয়। অথচ পার্থ নতুন গাড়ি কিনেছে। পার্থর বউ বলেছে, এত সুন্দর খাটে ডানলো পিলোর গদি না হলে মানায় না। পার্থ মনে মনে বলে, মায়াদি, আমি তোমায় আমার মেয়ের জন্মদিনের নেমন্তন্ন করতে এসেছিলাম, কিন্তু তুমি তা করতে দিলে না। এখন তুমি যদি আবার জিজ্ঞেসে করো, কেন এসেছিলি রে পার্থ, তা তো কই বললে না, কি উত্তর দেব? মায়াদি, উঠি। মায়াদি কিন্তু আর জিজ্ঞাসা করল না সে কথা, আর রিসে যাবার কথাও বলল না। শুধু খুব স্নেহ স্নেহ গলায় বলল, আয়, সুবিধে মতো আসিস একাধবার। খুব ভালো লাগলো তোকে দেখে। মার সঙ্গে গিয়ে সব আগে তোর কথাই বলবো। কিন্তু মায়াদি আর রিসে যাওয়ার কথা বলল না কেন? মায়াদি কি বুঝতে পেরেছে পার্থর স্যুটের কাপড়টা কত দামি? বুঝতে পেরেছে কতটা দামি জুতো আর চশমার ফ্রেমটাও? চেয়ার থেকে উঠবার সময় আস্তে আস্তে জুতোটা ঘষে পার্থর বলতে ইচ্ছে করে, মায়াদি, দীপার বিয়ের কিছুটা ভার আমায় দাও। কিন্তু উঠে দাঁড়িয়ে কথাটা এমন উল্টোপাল্টা হয়ে গেল কেন? পার্থ নিজের কথা শুনে নিজেই অবাক হয়ে গেল। পার্থ দেখতে পেল টেবিলের ওপর ঝুঁকে পড়ে পার্থর মতো দেখতে ছেলেটা বলল,
মায়াদি, তোমার কাছে চাইতে লজ্জা করছে, কিন্তু একমাত্র তোমার কাছে চাইতেই লজ্জা নেই। গোটা 20 টাকা দিতে পারো? যত তাড়াতাড়ি পারি। পার্থ নামের আরেকটি ছেলে ঠিক এইভাবে টেবিলে ঝুঁকে বলতো না, আনাস্টেক পয়সা হবে মায়াদি, দেখো চাকরি হলে আমি তোমার সব ধার শোধ করে দেব। এতক্ষণ শুনছিলেন গল্প ধার শোধ। গল্প পাঠেছিলাম আমি মুনমুন। খুব তাড়াতাড়ি আরেকটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।